বৃষ্টিতে আবারও নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি 11 জেলায় 23 জনের প্রাণহানি ক্ষতিগ্রস্ত 55 লাখের বেশি মানুষ দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে বললেন রাষ্ট্রপতি বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে দেয়া ক্রিমিনাল অফেন্স বললেন মির্জা ফখরুল স্বৈরাচারের দোষরদের প্রশাসন থেকে সরানোর আহ্বান এবং সচিবালয় এলাকায় সংঘর্ষের ঘটনায় 3 থানায় মামলা আদালতে 8 শতাধিক আনসার সদস্য স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবারে চলে যাব বিস্তারিত সংবাদে রাত থেকে কয়েক জেলায় মুষলধারে বৃষ্টি হওয়ায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে ফলে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষ প্রতিদিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম ফেনীর সদর সোনাগাজী ও দাগনভূঞার বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়নই নিমজ্জিত প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ সংকট নোয়াখালীতে মাঝারি থেকে ভারী বর্ষণে সেনবাগ সোনাইমুড়ি চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার ঘাসিয়ার চর নিঝুমদ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে মানুষের দুর্ভোগ এখনও কমেনি ত্রাণ সামগ্রীর কোনো কিছুই আমরা পাই নাই এবং এই পর্যন্ত কোনো লোক আমরা ছাড়া আর কোনো লোক এখানে আসে মালামাল যেন চুরি না হয় সেজন্য আমরা আশ্রয় কেন্দ্রে যাই নাই আমাদের খুব কষ্ট হইতেছে খাইতে লইতে যারা গ্রামের ভিতরে আছে তারা কেউ ত্রাণ পাইতেছে না আর যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা সবাই ত্রাণ পাইতেছে যারা বাড়িতে বন্দি আছে তারা কেউ ত্রাণ পাইতেছে না 20-25টা ঘর ওই ঘরগুলো পুরো ডুবে অবস্থা আছে কেউ আমাদের খবরও নেয় না কেউ আসেনি এদিকে কুমিল্লায় নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ফলে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্ষুধার্ত অধিকাংশ শিশু পানিবন্দী অবস্থায় আছেন এই অঞ্চলের লক্ষাধিক বানভাসী মানুষ আমরা কালকে আসরও আইছি আপনার এখন বলতো আমরা কোনো কেউ কুটুম্বর করছে না আমরা কেউ কিছু দিছিও না সরকারি ভাবে তো এখনো আমরা কোনো সাহায্য পাইছি না আমরা কষ্ট নাই আমরা খাইতে পারলাম না দুই দিনের ভিতরে আমরা পানি নাই আগামী কয়েকদিন বৃষ্টিপাত না হলে নতুন করে আর কোনো এলাকা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শেখ ফাহিম এশিয়ান টেলিভিশন বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে 55 লাখেরও বেশি মানুষ দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এ সময় তিনি জানান দেশের 11টি জেলার বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে এসব এলাকার 12,38,048টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে 57,01,204 জন বর্তমানে আশ্রয় কেন্দ্রে 4,69,523 জন লোক রয়েছেন বলে জানিয়েছে এবং কুমিল্লা ও ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে আগামী 48 ঘন্টায় পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ফলে পরিস্থিতির আরও উন্নতি হবে পরিবার পানিবন্দী রয়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 57,01,204 জন আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের যার মধ্যে কুমিল্লায় 6 জন ফেনীতে 1 জন চট্টগ্রামে 5 জন খাগড়াছড়ি 1 জন নোয়াখালী 5 জন ব্রাহ্মণবাড়িয়া 1 জন লক্ষ্মীপুর 1 জন এবং কক্সবাজারে 3 জন প্রবল বর্ষণ এবং উজানের ঢলে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারের 23 ভেন্ট রেগুলেটর ভেঙে গেছে এতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ কবিরহাট এবং ফেনীর সোনাগাজী এবং দাগনভূঞা সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেলা 11:15টায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান পানির প্রবল চাপে রেগুলেটর দেবে গিয়ে জলকপাট ভেঙে গেছে ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় এখন লোকালয়ে পানি প্রবেশ করতে পারে বিষয়টি নিয়ে সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং টিম সহ কাজ করা হচ্ছে
দর্শক, বন্যার আরো খবর জানাতে নোয়াখালী থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহবুব আলম। মাহবুব, বন্যার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? জি মিতা মৌসুমী, আমি আপনাকে জানিয়ে রাখি নোয়াখালীতে গত সপ্তাহব্যাপী কিন্তু বন্যার পানি স্থিতিশীল রয়েছে। আর গতকালের বৃষ্টির কারণে আজকের পানি আরো বৃদ্ধি পেয়েছে। আর তার উপরে মরার উপর খাড়ার ঘা হয়েছে। মুছাপুর যে সুইচ গেট সংলগ্ন যে বাঁধটি ছিল সেটি ভেঙে গেছে, যার কারণে কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং কিছু অঞ্চলের মানুষ কিন্তু আরো আতঙ্কিত হয়ে গেছে। আর সবচেয়ে যে বিষয়টি এখন দুর্বিষহ হয়ে উঠেছে সেটি হচ্ছে পানি বন্দী যে 20 লাখ মানুষ, তারা কিন্তু দুর্গম অঞ্চলে থাকার কারণে ত্রাণ সহায়তা পাচ্ছে না। ঢাকা থেকে যে গাড়িগুলো এসেছে আমরা দেখেছি বেশিরভাগই কিন্তু পুরো জেলার যে পৌর অঞ্চলগুলো আছে শুধু পৌর অঞ্চলগুলোতে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। বেশিরভাগ যে আপনার দুর্গম এলাকা আছে সেই এলাকাগুলো সরবরাহ তেমনটা নেই। আমরা সকাল থেকে অঞ্চল ঘুরে দেখেছি, প্রত্যেকে কিন্তু ব্যক্তি উদ্যোগে এবং কিছু সাংগঠনিক ভাবে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কিন্তু ত্রাণ সরবরাহ করছে। তো সকাল থেকে আমি বিভিন্ন স্পটে ঘুরছি, বিভিন্ন তাদের দুর্দশার কথা শুনেছি। আমি এই মুহূর্তে একটি অঞ্চলে রয়েছি, সেখানে কিছু বানভাসী মানুষ কিন্তু কোনো বাহিরের ত্রাণ পায়নি। তারা এই বর্তমানে এখানে যারা স্বেচ্ছাসেবী আছেন তারা কিন্তু ত্রাণ সরবরাহ করছেন। আমি জাস্ট একজনের কাছ থেকে জানবো যে আপনাদের বন্যা পরিস্থিতিটা কেমন এবং ত্রাণ সরবরাহে কতটুকু তৎপর রয়েছে। আসসালামু আলাইকুম। ওভারঅল নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতি খুবই ভয়ানক। আমি সমাজের সব বিত্তবানকে আহ্বান করব, আপনারা নোয়াখালীতে আসুন, আপনারা নোয়াখালীকে দেখুন, নোয়াখালীর মানুষকে সহযোগিতা করুন, নোয়াখালীর মানুষকে পাশে দাঁড়ান। নোয়াখালীতে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে দুঃসহ দমন করতেছে। মৌসুমী শুনছিলেন, মানুষ কিন্তু অনেকটা চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের সকলের মধ্যে সরকারি সহায়তা ব্যাপকভাবে না পাওয়ার কারণে। তো এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ আমার কাছে। মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব আলম। এদিকে কয়েকদিনের বৃষ্টিতে মাটি সরে গিয়ে চাঁদপুরে মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধে দেখা দিয়েছে ভাঙন। এতে দুশ্চিন্তায় কৃষক সহ স্থানীয়রা। ঝুঁকিতে বেড়িবাঁধের ভাঙন ঠেকাতে স্বেচ্ছায় কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্থানীয়রা। প্রতিনিধি সুমন আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। ভারী বৃষ্টি ও বন্যার পানির চাপে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে বাঁধের কয়েকটি স্থানে গর্ত তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙনের দৃশ্য ফুটে উঠলেও সংস্কারের উদ্যোগ নেয়নি পাওবো কর্তৃপক্ষ। সবাই ঝুঁকিপূর্ণভাবে আছি, রাস্তার মাটি নিচে কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে এবং জঙ্গল এবং ঘনবৃষ্টির কারণে ওইখানে বিশাল দশ। বেড়িবাঁধ রক্ষায় আমরা বেড়িবাঁধ সংস্কার কাজ আমাদের চলছে। 500 লোক আমরা বসবাস করি। এখন এই বন্যার পানিতে আমাদের বেড়িবাঁধ অনেক ঝুঁকিপূর্ণ। সকালবেলা উদ্যোগ নিয়ে আমরা নিজের অর্থায়নে সবাই সংগঠনে যারা জড়িত আছি সবাই আসছি এই বেড়িবাঁধ রক্ষার জন্য। যদিও ভাঙন রোধে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। অনুমোদন নিয়ে যে জায়গায় প্রয়োজন নৌকাতে লোড করে দিয়ে নৌকা ওই জায়গায় দাঁড়ায় ডাম্পিং করবে, এই হইতেছে আমাদের এখন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি যে যতটুকু ঠিকঠাক করে দেওয়া যায়। বন্যার হাত থেকে রক্ষায় বেড়িবাঁধ সংস্কারে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যা পরিস্থিতি এবং বানভাসী মানুষের আরো খবর রয়েছে আমাদের সংবাদের পরবর্তী অংশে। বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই সঙ্গে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদ্যত আহ্বান জানিয়েছেন তিনি। জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, অগ্রগতি এবং সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি এবং পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে। সংবিধান সব নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।
ধর্মীয় মূল্যবোধকে দেশ এবং জনকল্যাণে কাজে লাগাতে হবে বলেও যোগ করেন রাষ্ট্রপতি। শ্রীকৃষ্ণ ছিলেন একজন পরোপকারী ও মানবদরিদ্র মানুষ এবং সমাজ সংস্কারক। সমাজ থেকে অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করতে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেয়া একটি ক্রিমিনাল অফেন্স বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ প্রেস ক্লাবে জাতীয় পার্টি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত সরিয়ে গণতন্ত্রের জন্য কাজ করতে আগ্রহী এবং বঞ্চিতদেরকে নিয়োগ দেওয়ার দাবিও জানান তিনি। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। প্রেস ক্লাবে জাতীয় পার্টি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়। হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে ভারতের এই ঘৃণ্য তৎপরতার নিন্দা করেছে। স্মরণ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো এই সরকারের ভেতরে আগের ফ্যাসিস্টের দোসররা রয়েছে, তাদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে, নইলে জাতি ক্ষমা করবে না। আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। আবারও বলছি, দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক, যারা আপনার কাজ করতে চায়, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন। অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের নামে থাকা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। বিএনপি বলেন, জামাত বলেন, এই আপনার আমরা এখানে যারা বসে আছি, এই সব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে। এটা একটা দাবি। আনসারদের যে তৎপরতা তা ভালো লক্ষণ নয়। পরাজিতরা এ ধরনের কাজ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে থাকতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজনদের নাম পোশাকধারী লোক, তারা গোলযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বেআইনি সমাবেশ এবং পুলিশের কাজে বাধা দানের অভিযোগে রাজধানীর পৃথক 3 থানার মামলায় 8 শতাধিক আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। দুপুরে শাহবাগ, রমনা এবং পল্টন থানার মামলায় তাদের আদালতে হাজির করা হয়। গতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়ার পরও সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। এক পর্যায়ে তারা ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় আহত হন অন্তত 40 জন, যাদের অনেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠির আঘাতে 6 সেনা সদস্য আহত হন এবং এর মধ্যে একজন সেনা সদস্যের অবস্থা গুরুতর। পরে ঘটনায় বিচার সহ 3 দফা দাবি পেশ করে শিক্ষার্থীরা। শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনরত রিকশা চালকরা। এ সময় তারা অটোরিকশা বন্ধে 72 ঘন্টা সময় বেঁধে দেন। এর আগে মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সকাল 10টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন রিকশা চালকরা। পরে দুপুর 12টার দিকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়েন। রিকশা চালকদের দাবি, আগে প্রধান সড়কে অটোরিকশা চলতো না, এখন সব জায়গায় অটোরিকশা চলে, ফলে তারা কোনো ভাড়া পান না। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি বাংলাদেশের দক্ষিণাংশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে 11টি অঞ্চলে। সকালে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবার সারা বাংলা। নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও এখনো খোঁজ মেলেনি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদমং মারমার। এর আগে রবিবার দুপুর থেকে নিখোঁজ হয় আদমং মারমা। এ ঘটনায় রাতে থানায় নিখোঁজ ডায়েরি করে তার পরিবার। স্বজনরা জানায়, রবিবার সকাল 10টায় বাড়ি থেকে রাজস্থলীর উদ্দেশ্যে বের হন আদমং মারমা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইলটিও। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম জানান, নিখোঁজের ঘটনায় ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া এলাকার শিক্ষার্থী রোমান মিয়া হত্যা মামলার অন্যতম আসামি সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা পূর্বাচল ৩০০ ফিট সড়কে রূপগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়। এ সময় রূপগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াজুল হক মেম্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাজী আওলাদ হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সদস্য হাজী রুবেল ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুজন আহমেদ সহ আরও অনেকে। বন্যা দুর্গত ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন কক্সবাজার সদর, রামু এবং ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ লুৎফর রহমান কাজল। রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কারির মাথা নতুন বাজার বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহযোগিতা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমেদ, সহ সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক শেখ আবদুল্লাহ সহ অন্যান্যরা। দর্শক, আবারও বানভাসী মানুষের খবর। কুমিল্লা থেকে সেখানকার বন্যা পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্তদের সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। কুমিল্লাতে বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে এবং যে এখানে বাইরের রাষ্ট্র যে ইন্ডিয়া থেকে যে পানি ছেড়ে দেওয়া হয়েছে, সেই পানিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তের মধ্যে কুমিল্লার যে বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলা রয়েছে, সেই কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার সকল উপজেলায় কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে পানি কিন্তু এভাবেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদি একটু বলে দিতে চাই, গত ২ থেকে ৩ দিন পূর্বে যে আসলে গুমতি নদীর যে বাঁধ ভেঙেছে, সেই গুমতি নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে কিন্তু এই যে কুমিল্লার বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলা যে রয়েছে, সেই উপজেলা কিন্তু এখন কিন্তু এই মুহূর্তের মধ্যে ভয়াবহ কিন্তু রূপ নিয়েছে। দর্শক, একটু বলে দিতে চাই আপনাদেরকে যে আজকে, বিশেষ করে আজকে কিংবা গতকালকে থেকে আজকে কিন্তু অবস্থা খুবই ভয়ানক রূপ নিয়েছে। এবং আমরা আসার পথে দেখেছিলাম যে আসলে যে কুমিল্লার যেই বুড়িচং উপজেলার যেই মূল যেই পয়েন্টগুলো ছিল, সেই পয়েন্টগুলো কিন্তু আসলে গতকালকেও পর্যন্ত কিছু অনেকটা ভালো ছিল। তবে এই যে ইসাকপুর ইউনিয়নের ইসাকপুর গ্রামের মধ্যে এই মুহূর্তে রয়েছে, একটা ১৭০টি গ্রামের কাছাকাছি কিন্তু এই মুহূর্তের মধ্যে কিন্তু ভয়াবহ অবস্থানে কিন্তু রয়েছে। তারা যদিও আসলে অনেকে এই মুহূর্তের মধ্যে আশ্রয় কেন্দ্রের মধ্যে এসেছে, তার পরবর্তীতে কিন্তু এখানে রয়েছে চুরি এবং চিন্তার যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু চলছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম কুমিল্লার বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যার কবলিত এলাকা থেকে সর্বশেষ সংবাদ ছিল। এবারে চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামের পূর্ব পতেঙ্গায় কন্টেইনার ডিপো ইনকন্ট্রেট লিমিটেডে শ্রমিক অসন্তোষে কর্মবিরতি চলছে। বেতন বৈষম্য নিয়ে শুরু হওয়া শ্রমিক মালিক অসন্তোষে কর্মচারীরা কাজ বন্ধ করে বিভিন্ন দাবি দেওয়া আদায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারী শ্রমিকরা জানান, এখানে বেতন ভাতা ঠিকমতো পরিশোধ করা হয় না, রয়েছে স্বজনপ্রীতি এবং বেতন কাঠামোতেও বৈষম্য। সরকারের বেতন কাঠামো এবং কর্মঘণ্টার কোনো নিয়মনীতিও নেই এখানে। চট্টগ্রামে জায়গা দখলদারির বিরুদ্ধে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। নগরীর জামাল খান এলাকায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং সমাবেশ করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ভুক্তভোগীরা। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের কাছে ভূমিদস্যু মোহাম্মদ আলী বাদশাহ এবং তার ভাইদের বিচার দাবি করেন। বিষয়টি জানানো হলেও এই ভূমিদস্যু এবং দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বিকেল 5:45 নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে ওঠা লড়াইয়ে মুখোমুখি হবে উভয় দল। সেমিফাইনালে ভারতকে এড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে, কিন্তু নেপালের বিপক্ষে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের অভাবনীয় ভুলে তা হয়নি। ভারতকে শক্তিশালী মানলেও নিজের দলের প্রতি আস্থার কথা জানিয়েছেন কোচ মারুফুল হক। এর আগে 3 সাফে ভারতের মুখোমুখি হয়েছিল লাল সবুজের দল। 2 বার ফাইনালে ভারতের বিপক্ষে হার, আর গত বছর গ্রুপ পর্বে ভারতের কাছে হার দেখেছিল বাংলাদেশ। এদিকে ভুটানের বিপক্ষে 2টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচকে সামনে রেখে আজ থেকে প্রস্তুতি শুরু বাংলাদেশ জাতীয় দলের। থিম্পুতে খেলা হবে আগামী 5 এবং 8 সেপ্টেম্বর। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো একবার। বৃষ্টিতে আবারও নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। 11 জেলায় 23 জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত 55 লাখেরও বেশি মানুষ। দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে বললেন রাষ্ট্রপতি। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান। আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে দেয়া ক্রিমিনাল অফেন্স বললেন মির্জা ফখরুল। স্বৈরাচারের দোসরদের প্রশাসন থেকে সরানোর আহ্বান। এবং সচিবালয় এলাকায় সংঘর্ষের ঘটনায় 3 থানায় মামলা, আদালতে 8 শতাধিক আনসার সদস্য। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ।